জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গড়ে ওঠার পিছনে পুলিশের কোনো ভূমিকা আছে সেটা একটু আমি আলোকপাত করতে চাই। যেহেতু আমি একজন পুলিশ সদস্য, আমাদের একজন দারোগা ছিলেন যাকে সাব ইন্সপেক্টর বলে আর কি। তখনকার দিনে কোনো একটা থানার ইনচার্জ সাব ইন্সপেক্টরাই থাকতো। সেই একটি থানার ইনচার্জ সাব ইন্সপেক্টর, তার নাম হচ্ছে রফিজুল্লাহ। তিনি এই কাজী নজরুল ইসলামকে তার এরিয়াতে একটি রুটির দোকানে কাজ করতেন। সেই রুটির দোকানে তার কাজের ফাঁকে ফাঁকে তার বিভিন্ন ধরনের গান গীত এগুলো শুনে সে মনোমুগ্ধকর হয়ে তাকে কাছে টেনে নেন এবং তার মধ্যে যে সুপ্ত প্রতিভা সে সেটা দেখতে পায়। এই সুপ্ত প্রতিভা বিকশিত করার জন্য তাকে তার বাড়িতে নিয়ে যায়, তাকে পড়ালেখা করার জন্য স্কুলে ভর্তি করে। এই তার নজরুলের পিছনে যদি আমাদের এই সামান্য একজন দারোগা যদি কাজ না করতো বা তাকে কাছে টেনে না নিতে হতো বা হয়তো বা তার প্রতিভার বিকাশ এত পর্যন্ত নাও আসতে পারত। তাকে স্কুলে পড়িয়েছে, তাকে লেখাপড়া শিখিয়েছে, ফলে তার যে প্রতিভা আরও দ্বিগুণ থেকে বিকশিত হয়েছে। তাই আমি মনে করি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে মেধা, যে প্রতিভা, যে প্রজ্ঞা, সেটার পিছনে একজন সামান্য পুলিশেরও ভূমিকা রয়েছে। সেজন্য আমি পুলিশ হিসাবে গর্ববোধ করছি। পাশাপাশি আমাদের রবীন্দ্রনাথ এর কথা নাই বলি, তিনি জাতীয় পর্যায়ে অতিক্রম করে বিশ্ব পর্যায়ে জয় করেছেন। তিনি নোবেল পুরস্কার ছিনিয়ে এনেছেন এবং আমাদের প্রথমবারের মতো বাঙালি জাতিকে সারা বিশ্বে পরিচিত করেছেন যে বাঙালি জাতি বলে একটি উন্নত সাংস্কৃতিক মনা জাতি রয়েছে। তাকে সে তার সাংস্কৃতিক প্রতিভা দিয়ে আমাদের বাঙালি এবং বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে সারা বিশ্বে পরিচিত করেছে এবং আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। দুইজনই আমাদের অত্যন্ত কাছে, আমাদের অত্যন্ত প্রিয়। আমরা দুইজনকে নিয়ে অত্যন্ত গর্ববোধ করি, এখানে কোনো ভেদাভেদ নেই। দুইজনই সকলের আলোচনার ঊর্ধ্বে, দুইজনই সকল রাজনীতির ঊর্ধ্বে। আসলে এই দুজন বাংলা সাহিত্যের মহিরূপ, বাংলা সাহিত্যের দিকপাল, তাদেরকে নিয়ে আসলে সেই রকম জ্ঞান গর্ব বলার মতো অন্তত আমার জ্ঞান নেই, প্রজ্ঞা নেই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তারপরেও যেহেতু আনুষ্ঠানিকতার খাতে কিছু বলতে হয়, আমার কাছে মনে হয়েছে অনেক দিক উঠে এসেছে। সর্বশেষ বক্তা যে বক্তব্য সেটিকে অ্যাড্রেস করেই বলতে চাই যে উনি বলেছেন একজন খুব প্রাচুর্যের মধ্যে বড় হয়েছেন, আরেকজন খুব ক্ষুধার মধ্যে বড় হয়েছেন। দ্যাটস ট্রু। কিন্তু যত যাই হোক, রবীন্দ্রনাথকে আমরা হয়তো বা প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে দেখেছি, জমিদার পুত্র, কিন্তু তিনি বড় একা ছিলেন। তিনি সাংসারিক জীবনে কেমন ছিলেন, কতটুকু আসলে উনি উপভোগ করেছেন, আমরা তার জীবনীগুলো পড়লে, তার বিষয়ে পড়লে কিন্তু সেটি বোঝা যায়। তার ফ্যামিলি মেম্বার কাদম্বরী দেবীর কথা আমরা জানি, যিনি তার মেজদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী ছিলেন। তার সাথে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল, যেটাকে তৎকালীন সময়েও সেই রক্ষণশীল সমাজে ঠাকুর পরিবার কিন্তু জোড়াসাঁকোর ঠাকুর পরিবার অনেক উদারমনা ছিল, সেখানেও কিন্তু সেটা নিয়ে কালাভূষণ হয়েছে। যার কারণে হয়তো বা যার পরিণতিতেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, কাদম্বরী দেবী তাকে নিজেকে শেষ করে দিয়েছেন। তার রবীন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী যিনি মৃণালিনী দেবী, তিনি ছোট্ট একজন মানুষ ছিলেন। তাকে তার জীবনসঙ্গী করে নিয়ে আসা হয়েছিল। তাদের 5টা বাচ্চা ছিল, 3জন মেয়ে এবং 2জন ছেলে। ছোট পুত্র মাত্র 11 বছর বয়সে মারা গিয়েছে, সমীন্দ্রনাথ ঠাকুর। এই মৃত্যুটা, এই ছোট বাচ্চার মৃত্যুটা রবীন্দ্রনাথকে খুবই কষ্ট দিয়েছে। এটির ফলে তিনি খুবই শোকগ্রস্ত হয়ে গিয়েছিলেন, তিনি বড্ডই একা ছিলেন। তো আমরা দেখি অনেক সফল মানুষ আপাত দৃষ্টিতে খুব সাফল্যের চূড়ায় উঠেছেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তারা খুবই একা। তার একটা গান আছে, ওলসই ওলসই আমারও তো ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই, আমার তো কোনো কথা নেই তবু 7 শত কথা কই, কিন্তু কাউকে নাই, কাউকে পাচ্ছে না যে কথা বলার জন্য। তার মানে ওরা
যে কষ্টগুলো, ওনার দুঃখগুলো, ওনার বা সুখের বিষয়গুলো শেয়ার করার মতো সেরকম থট লেভেলের মানুষ হয়তো আশেপাশে ছিল না, বা কাউকে উনি পাননি জন্য। তো যাই হোক, এই বিষয়গুলো আসলে কেন রবীন্দ্র চর্চা বলি, আমরা নজরুল চর্চা বলি, এই মানুষগুলো যুগে যুগে আসেন না, কিন্তু একবারই একজন রবীন্দ্রনাথের জন্ম হয়, একবারই একজন নজরুলের জন্ম হয়।